প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা হৃৎপিণ্ডের যত কথা এই অধ্যায়ের টপিক 3.4 অর্থাৎ রক্তচাপ থেকে অধ্যায়ের বাকি অংশগুলো শেষ করব। তো প্রথমে আমরা দেখব রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকুচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় সেটাকে রক্তচাপ বলে। আমরা এর আগে যখন ধমনী এবং শিরা সম্পর্কে আলোচনা করেছি তখন আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে ধমনীর প্রাচীর থাকে পুরু এবং এর গহ্বর অর্থাৎ এর ভিতরের যে ছিদ্রপথ সেটি থাকে বেশ সরু, যার ফলে ধমনীর অভ্যন্তরে রক্তগুলো অনেক দ্রুত গতিতে প্রবাহিত হয়। তো হৃৎপিণ্ড যেহেতু একটি পাম্প অঙ্গ, তো এটি থেকে কিন্তু রক্ত সবসময় একটি নির্দিষ্ট সময় পর পর রক্তগুলোকে পাম্প করে, যার ফলে রক্তগুলো পাম্প হলে ধমনীর প্রাচীরে একটি চাপ সৃষ্টি করে, আর এটি হচ্ছে রক্তচাপ। ঠিক ধমনীর মতো কিন্তু শিরার প্রাচীর এরকম কোনো চাপের সৃষ্টি হয় না। তাই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনীর রক্তচাপকেই বোঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে। নিলয়ের সিস্টোল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। আমরা এর আগের ক্লাসে জেনেছি যে রক্তগুলো প্রথমে অলিন্দ হতে প্রবেশ করে নিলয়ে। অলিন্দ হলো উপরের দিকের দুটি প্রকোষ্ঠ আর হৃৎপিণ্ডের নিচের দিকের দুটি প্রকোষ্ঠ হচ্ছে নিলয়। আর নিলয় হতেই রক্ত কিন্তু ধমনীর মাধ্যমে দেহের অন্যান্য অংশে পরিবাহিত হয়, যার ফলে নিলয়ের অবস্থার উপর ভিত্তি করেই ধমনীর ভিতরের চাপের অবস্থাও নির্ভর করে। এজন্য নিলয়ের সিস্টোল অবস্থায় ধমনীতে যে চাপ অর্থাৎ নিলয় যখন সংকুচিত অবস্থায় থাকে তখন ধমনীতে যে চাপ থাকে তাকে বলা হয় সিস্টোলিক রক্তচাপ, এবং নিলয় যখন প্রসারিত অবস্থায় থাকে অর্থাৎ ডায়াস্টোল অবস্থায় থাকে তখন যে চাপ ধমনীতে যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় ডায়াস্টোলিক রক্তচাপ। স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ পারদ স্তম্ভের 110 থেকে 140 মিলিমিটার এবং ডায়াস্টোলিক রক্তচাপ পারদ স্তম্ভের 60 থেকে 90 মিলিমিটার। স্বাভাবিক রক্তচাপকে 120/80 এভাবে প্রকাশ করা হয়। স্ফিগমোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়। তো যেহেতু নিলয় যখন সিস্টোল অবস্থায় থাকে তখন রক্তগুলো বেশ গতি সহকারে ধমনীতে চাপের সৃষ্টি করে, এজন্য এই সময় চাপের পরিমাণটা বেশি থাকে। আর নিলয় যখন ডায়াস্টোল অবস্থায় থাকে অর্থাৎ প্রসারিত অবস্থায় তখন কিন্তু রক্তের চাপ কম থাকে। এজন্য আমরা যেটা বেশি হবে সেটা হচ্ছে সিস্টোল, যেটা কম হবে সেটা হচ্ছে ডায়াস্টোল। মনে রাখার জন্য এই বিষয়গুলো বুঝতে হবে। এরপর হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলে। শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। অর্থাৎ রক্তের যে স্বাভাবিক মাত্রা, রক্তচাপের যে স্বাভাবিক মাত্রা হওয়ার উচিত ছিল, এটা অবশ্য পুরুষ এবং নারী ভেদে কিছুটা ভিন্ন। তো এই স্বাভাবিক মাত্রার থেকে যখন রক্তচাপটি বেশি হয় সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ। রক্তের চাপ যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের সংকুচন আর প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে রক্ত
প্রবাহকালে ধমনীর গায়ে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি সবসময় 160 মিলিমিটার পারস্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক সবসময় 95 মিলিমিটার পারস্তম্ভ বা তার বেশি থাকে, তবে তার উচ্চ রক্তচাপ আছে বলা যায়। অর্থাৎ 160 মিলিমিটার, যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। স্বাভাবিক আমরা দেখলাম 140 মিলিমিটার সিস্টোলিক রক্তচাপ। অপরদিকে ডায়াস্টোলিক স্বাভাবিক হচ্ছে 60 থেকে 90। এক্ষেত্রে যদি 95 মিলিমিটার হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এটি রক্ত আর স্বাভাবিক মাত্রায় নেই, এটি হচ্ছে উচ্চ রক্তচাপ অবস্থায় রয়েছে। তো কখন এই উচ্চ রক্তচাপ হতে পারে? যেমন উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে, তবে তাকে হাইপারটেনশন বলা যাবে না এবং তার জন্য বিশেষ কোনো ঔষধেরও প্রয়োজন হয় না। তো স্বাভাবিকভাবে কোনো কোনো সময় যদি আমরা একটু দুশ্চিন্তা করি বা ঘুম কম হয় বা এই ধরনের কোনো কারণে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে একটু বেশি হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলে অভিহিত করব না, কারণ এটা কিছুক্ষণ পর আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এজন্য আমাদের কোনো ঔষধেরও প্রয়োজন হয় না। হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি, তবে অতিরিক্ত শারীরিক ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, অস্থির চিত্ত এবং মানসিক চাপগ্রস্ত, রক্তে কোলেস্টেরলের আধিক্য, এরকম ব্যক্তিদের মাঝে এ রোগের আশঙ্কা বেশি থাকে। তাহলে হাইপারটেনশন কাদের ক্ষেত্রে বেশি থাকে? এই যে কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এগুলো খুব ভালো করে জানতে হবে। হাইপারটেনশন রোগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত প্রভৃতি। নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এত মারাত্মক নয়, তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। অর্থাৎ রক্তের যে চাপ, এটার যে নির্দিষ্ট একটি রেঞ্জ, তার থেকে বেশি বা কম দুটোই আমাদের জন্য ক্ষতিকর। যদিও উচ্চ রক্তচাপ বেশি ক্ষতিকর আর নিম্ন রক্তচাপটা কম্পারেটিভলি একটু কম ক্ষতিকর। রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকার হিসেবে নিচের সতর্কতামূলক নিয়মগুলো পালন করলে উপকার পাওয়া যায়। রক্তচাপ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে সম্পর্কে কয়েকটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে এখানে। এগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাও আসার মতো প্রশ্ন। যেমন ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখা, দেহের ওজন না বাড়ানো, চর্বিযুক্ত খাদ্য বর্জন করা, কোন কোন খাবার চর্বিযুক্ত সেগুলো আমাদের এখানে দেওয়া আছে, সুষম খাদ্য গ্রহণ করা, পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা, ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম করা, দৈনিক 7-8 ঘন্টা ঘুমানো, মানসিক চাপমুক্ত ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা। তো এই কাজগুলো যদি আমরা অবলম্বন করি বা অনুসরণ করি তাহলে আমরা উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ থেকে আমরা অর্থাৎ রক্তচাপ থেকে আমরা রক্ষা পাব। এরপর দেখব কোলেস্টেরল। কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েডের প্রকৃষ্ট উদাহরণ। মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি। কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম: উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এবং নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন।
তো এই দুই ধরনের লাইপোপ্রোটিনের মধ্যে আবার বেশ পার্থক্য রয়েছে। রক্তে এলডিএল এর পরিমাণ বৃদ্ধির সাথে কোলেস্টেরলের আধিক্যের সম্পর্ক আছে। রক্তে এলডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর। রক্তে এইচডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ ১০০ থেকে ১২০। রক্তে কোলেস্টেরলের আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়। স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালীর অন্তঃপ্রাচীরের গায়ে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালী গহ্বর ছোট হয়ে যায়। এ কারণে ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায় এবং শক্ত হয়ে যায়। এই অবস্থাকে ধমনীর কাঠিন্য বা আর্টারিওস্ক্লেরোসিস বলে। আর্টারিওস্ক্লেরোসিসের কারণে ধমনীর প্রাচীরে ফাটল দেখা দিতে পারে। ধমনীর গায়ে ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে এবং মস্তিষ্কে রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। তো এই দুই ধরনের যে থ্রম্বোসিস আমরা দেখলাম, অর্থাৎ দুই ধরনের জায়গায় রক্ত জমাট বেঁধে যাওয়া, এই দুই ধরনের রোগের কারণে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে এলডিএল এর পরিমাণ বেড়ে যায় আর এইচডিএল এর পরিমাণ কমে যায়। তো তাই আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে দেহে যেন এলডিএল এর পরিমাণ না বাড়ে, আর এইচডিএল হচ্ছে আমাদের দেহের জন্য ভালো। এরপর হচ্ছে হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়। আমরা প্রথম অধ্যায় থেকে জেনেছি স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য এবং শরীরকে সচল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম ও পরিশ্রম। সুষম খাদ্য গ্রহণ করা যেমন আবশ্যক, তেমনি খাদ্য গ্রহণ এবং জীবন প্রণালী সম্বন্ধে কতগুলো সুঅভ্যাস গড়ে তোলাও একান্ত আবশ্যক। অনেক কারণেই দেহে নানা ধরনের রোগ হতে পারে, তবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী অনুসরণ করে হৃদযন্ত্রকে ঠিক রাখা যায়। সেগুলো হচ্ছে দেহের উচ্চতা এবং বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা আবশ্যক। দেহের ওজন বেশি হলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। তাহলে হৃৎপিণ্ডকে ভালো রাখার যে উপায়, এগুলো আমাদের এখানে খুব ভালো করে পয়েন্ট আকারে দেওয়া আছে। সবাই এগুলো খুব ভালো করে পড়বে, পরীক্ষায় এগুলো আসতে পারে। প্রাণীজ ও উদ্ভিজ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। শর্করা, মিষ্টি ও স্নেহজাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। উদ্ভিজ তেল গ্রহণ করা উচিত, তবে সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। মাছভোজীদের হৃদরোগ প্রকোপ এজন্য তুলনামূলকভাবে কম থাকে, অর্থাৎ সামুদ্রিক মাছ বেশ উপকারী। সুষম খাদ্যে ভিটামিন ও খনিজ লবণের চাহিদা যা আছে তা অপরিবর্তিত রাখা উচিত, তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম থাকে। তাহলে এগুলো আমরা অনুসরণ করে হৃদযন্ত্রকে সহজেই ভালো রাখতে পারি। এছাড়াও সঠিক উপরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ এবং অতি ভোজন হতে বিরত থাকতে হবে। অত্যধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়ানো, নিয়মিত হালকা ব্যায়াম অথবা হাঁটা এবং সুষ্ঠু জীবনযাপন অর্থাৎ সময় মতো ঘুমানো, ধূমপান থেকে বিরত থাকলে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যায়। ডায়াবেটিস
বহুমূত্র বা মধুমেহ রোগ। ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। আমরা যখন কিছু খাই এটি গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাঝে আসে। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটি রক্তের এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, যে কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো 4 থেকে 6 মিলিমোল পার লিটার, কিংবা 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। ডায়াবেটিস হলে রক্তে এর পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যায়। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়। ডায়াবেটিস হৃদযন্ত্রের রক্ত প্রবাহ রোগের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় এটি দেহের বিভিন্ন অঙ্গের, যেমন হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদির স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে। দেখা গেছে ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। এটি হৃৎপিণ্ডকে অচল করে দেয় এবং রোগী স্ট্রোক হয়ে মারা যেতে পারে। এছাড়া দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগে রক্তচাপ বেড়ে যায় এবং এর থেকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হয়। উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে তাদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি থাকে। তাহলে আমরা ডায়াবেটিস সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম যে ডায়াবেটিস এর প্রভাবে আমাদের দেহের বিভিন্ন অঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ডায়াবেটিস কেন হয় সেটাও আমরা বুঝতে পারলাম। আর ডায়াবেটিস হচ্ছে এক ধরনের বিপাকজনিত রোগ, অর্থাৎ আমরা যে খাবারগুলো গ্রহণ করি এই খাবারগুলো পরিপাকতন্ত্রের দ্বারা পরিপাক হয়ে যায়। পরিপাক হওয়ার মানে হলো খাবারগুলো গ্লুকোজে পরিণত হয়, কিন্তু এই গ্লুকোজগুলো পরবর্তীতে রক্তের সাথে মিশে প্রত্যেকটা কোষে চলে যায়। কোষ এই গ্লুকোজগুলোকে পরবর্তী বিক্রিয়ার জন্য ব্যবহার করে। তো দেহে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায় তাহলে এই গ্লুকোজ তার পরিমাণ আর একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেড়ে যায়, অর্থাৎ রক্তে যে পরিমাণ গ্লুকোজ থাকা উচিত তার থেকে বেশি পরিমাণে গ্লুকোজ থেকে যায়, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে একটি ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলেই দেহে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। কোন ব্যক্তির ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি? যে কেউ যে কোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে, তবে 4 শ্রেণীর মানুষের ডায়াবেটিস বেশি হয়ে থাকে। যাদের বংশে, যেমন মা বাবা সম্পর্কিত নিকট আত্মীয়ের ডায়াবেটিস আছে, তাদের ওজন বেশি এবং শরীর মেদবহুল, যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে না, দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন, এদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। ডায়াবেটিস রোগের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া, খুব বেশি পিপাসা লাগা, বেশি ক্ষুধা লাগা এবং অতিমাত্রা শারীরিক দুর্বলতা অনুভব করা, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া এবং শীর্ণতা, সামান্য পরিশ্রমে ক্লান্তি ও দুর্বলতা বোধ করা, চামড়া শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো। তাহলে আমরা ইতিমধ্যে ডায়াবেটিসের লক্ষণগুলো কিন্তু জেনে গেলাম। এগুলো খুব ভালো করে জানতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি। এক্ষেত্রে এই 8টি লক্ষণ আমরা খুব ভালো করে শিখব। ডায়াবেটিস রোগীর পথ্য: ডায়াবেটিস রোগীকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য। ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলেও রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না। রোগীকে এমন খাদ্যদ্রব্য দিতে হবে যা তার ন্যূনতম ক্যালোরির চাহিদা
পূরণ করবে, কিন্তু এই খাদ্যের দ্বারা রক্তে ও প্রস্রাবে যাতে শর্করা বেড়ে না যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ডায়াবেটিস প্রধানত ৩ ভাবে নিয়ন্ত্রণ করা যায়, যথা খাদ্য নিয়ন্ত্রণ, ওষুধ সেবন এবং জীবন শৃঙ্খলা। এজন্য একে বলা হয় ট্রিপল ডি, অর্থাৎ ৩টি ডি অনুসরণ করে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি। খাদ্য নিয়ন্ত্রণ মানে হচ্ছে ডায়েট, ওষুধ সেবন মানে হচ্ছে ডোজ, আর জীবন শৃঙ্খলা মানে ডিসিপ্লিন। এই ৩ ভাবে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমে খাদ্য নিয়ন্ত্রণ। মোটা লোকদের ডায়াবেটিস হলে তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ডায়াবেটিস রোগীদের একটু চিনি বা মিষ্টি খাওয়া চলবে না। তাদের এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ, গাঢ় সবুজ রঙের শাকসবজি, বরবটি, মাশরুম, এই সমস্ত খাবার, এবং যেখানে শ্বেতসার কম থাকে। অর্থাৎ ডায়াবেটিস রোগীদের খাবার একেবারে নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপর ওষুধ সেবন। সব ডায়াবেটিস রোগীকেই খাদ্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা মেনে চলতে হয়। অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের এই দুটি নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণে এসে যায়, কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশনের দরকার হয়। জীবন শৃঙ্খলা ডায়াবেটিস রোগীর জীবন কাঠি, তাকে এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে। শৃঙ্খল জীবনযাপন বলতে এখানে বোঝানো হচ্ছে নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে, নিয়মিত ও পরিমাণ মতো ব্যায়াম করতে হবে, নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে এবং ফলাফল পর্যবেক্ষণ করতে হবে, মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। তাহলে আমরা এই ডায়াবেটিসকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং ডায়াবেটিসের কি করণীয়, এগুলো আমরা খুব ভালোভাবে জেনে রাখবো। এবং এই ডায়াবেটিস থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসার মতো প্রশ্ন রয়েছে, যেমন ডায়াবেটিস রোগের লক্ষণ, কোন ব্যক্তি ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি, এরপর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। তো এগুলো থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় সবসময় এসে থাকে, তাই এগুলো খুব ভালো করে পড়তে হবে। আর এই অধ্যায় তো আজকে এখানে শেষ হচ্ছে। তোমরা ভালো করে অধ্যায়গুলো মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়বে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।